সরস্বতী করাবা আমারে কোথায় মা সরস্বতী। আলকাপ 50-এর দশকে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল একটা বিস্তীর্ণ অঞ্চলে উত্তরারে। বৈতালিক উপন্যাস লিখেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় 1940-এর দশকে। তা 40-এর দশকে তখন উনি দিনাজপুরের পটভূমিকায় বৈতালিক লিখেছিলেন আলকাপের দলের কথা। কাজেই এটা উত্তরবঙ্গে দিনাজপুরের ওদিক থেকে এসেছিল আস্তে আস্তে ছড়িয়ে ক্রমশ পদ্মা পেরিয়ে মুর্শিদাবাদ বীরভূমে ঢুকে পড়ে এবং মালদহে। তো আলকাপের অর্থ কী তখন নানা রকম বলা হতো। অনেক পরে আমি অনেক খোঁজ খবর করে বুঝেছি যে আলকাপের আল শব্দটা হচ্ছে বাংলা আহ্লাদের একটা অপভ্রংশ রূপ। এ বিষয়ে ব্রজেন্দ্রনাথ সম্পাদিত যে সংবাদপত্রে সেকালের কথা আছে, সেখানে জ্ঞানান্বেষণ পত্রিকায় সম্পাদকীয়তে 1825 সালে বোধহয় একটা বলা হচ্ছে যে সে বছর কলকাতায় পুজো বিশেষ জমেনি, কারণ যাহারা আল করিয়া কাল বিনাশ করিতেন তাহারা এতদ্বৎসর ঘরের আশ্রয় করিয়াছেন। এই আল করে কাল বিনাশ করা মানে আহ্লাদ করে কাল কাটানো। তো এটা আমরা বাল্যকালে শুনেছি, লোকেদের মুখে বলতো যে খুব আল হয়েছে, মামার সম্পত্তি পেয়ে খুব আল করে বেড়াচ্ছে। আল মানে আমোদ প্রমোদ বা ফুর্তি করে বেড়াচ্ছে। তা আমোদ প্রমোদমূলক কাপ হচ্ছে নাটিকা। আলকাপ হচ্ছে লোক সংস্কৃতির একটা রূপ। এটা রূপই বলা যায় এই কারণেই যে লোকনাট্যের তো বিভিন্ন রকম ফর্ম আছে, তার মধ্যে আলকাপ হচ্ছে একটা বিশিষ্ট রূপ এবং জনপ্রিয় ও
শ্রেষ্ঠ লোকনাট্য বলে আমি আলকাপকে মনে করি। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এইসব অঞ্চলে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কাপ রঙ্গনাট্য হিসাবে ব্যবহার করা হয় কাপ কথাটাকে। আলকাপের ভেতরে মুসলিম শিল্পীদেরই প্রাধান্য ঘটত এবং সেখানে কি হিন্দু সম্প্রদায়ের নিচু যেমন চাঁই, মণ্ডল ইত্যাদি সম্প্রদায়ের মানুষরা সেখানে ওস্তাদ আলকাপ শিল্পী হিসাবে আসতো। এখন একটা জিনিস, যেখানে মুসলিম দর্শক শ্রোতারা ধরুন সেখানে হচ্ছে কি যে হিন্দু দেবদেবীর যে হচ্ছে বন্দনা বা জয়গান যেখানে দেয়া হচ্ছে, তো হিন্দু দেবদেবী জয়গানে বা বন্দনা গানে কিন্তু কোনো মুসলিম দর্শক শ্রোতার ভেতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হতো না, তারা সহজেই মেনে নিতেন। তোমার নামের গুণে বেড়াই আমরা ত্রিভুবনে, তোমার নামের গুণে বেড়াই আমরা ত্রিভুবনে, দয়া করো দয়া। আবার অনেক সময় দেখেছি যে মুসলিমি গান বা মুসলিম শাস্ত্র থেকে যেসব কবিয়ালি যেগুলো হতো সেগুলোও কিন্তু হিন্দু দর্শক শ্রোতারা অনায়াসেই তারা মেনে নিতেন। এইটাই বলেছি, এবং সেখানে হিন্দু মুসলিম একসঙ্গে খাওয়া দাওয়া করা, বসা, ওঠা, শোয়া, তার ভেতরে কোনো বিভেদ থাকতো না। সেই হিসাবে আমার যেটা মনে হয়েছে যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিশেষ প্ল্যাটফর্ম হিসাবে এটাকে গণ্য করা যেত। ওহে ভোলা তোমার নীলা কে বুঝিতে পারে, ওহে ভোলা তোমার নীলা কে বুঝিতে পারে, ওদের পিঠে চড়ে ভোলা এলো পদ্মা পারে, ওহে ভোলা তোমার নীলা কে বুঝিতে পারে। মাথায় জটা, হাতে লোটা, বাঘ ছালে তো নেংটি আটা, কালীর পদতলে পরে ভোলা ছটপটানি করে, ওহে ভোলা তোমার নীলা কে বুঝিতে পারে। শ্মশানে মশানে থাকে এই তো ভূতের রাজা, ওরে নন্দী ভেঙে নিয়ে ভোলা থাকে শ্মশান পরে, ওহে ভোলা তোমার নীলা কে বুঝিতে পারে। এই মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামে আমার বসবাস। আমি 12 বছর বয়স থেকে এই আলকাপ জীবনে এসেছি। দীর্ঘ 15 বছর পর্যন্ত আমি ঝাকসুর সঙ্গে গান করেছি। আমার দলের যে শিল্পীরা আছে তারাও গান করেছে। 50-এর দশকে বা 50-এর দশকের আগে যে আলকাপ ছিল, ধরনটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু আধুনিক প্রযুক্ত বা বিদেশি বা পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন কলাকৌশলতা বা নাচ গান আসাতে আলকাপের মধ্যে একটা হালকা কিট ঢুকেছে। এই জেলায় মোটামুটি দল ছিল 210টা মতন। ঝাকসুর আগে এই আলকাপের ঝাকসুর আগে যিনি আলকাপ করতেন তিনি হচ্ছেন বোনা কানা, তারপরে বোনা কানা থেকে এসেছেন ঝাকসু, তারপরে এসছেন সাধু ইত্যাদি ওস্তাদেরা এসেছিলেন। আমরা মূলত ঝাকসু মণ্ডলের কোলমুছা ছেলে বললে হয়। মরেনি আলকাপ, আলকাপ মরেনি। এখনও প্রত্যন্ত গ্রামে কৃষক পরিবারে বা তপশিল বা সংখ্যালঘুদের মধ্যে এই আলকাপ এখনও বেঁচে আছে। ওরে আমরা চাষা নাই রে ভাষা, বাংলা মায়ের হই সন্তান, তোরা দল বল বেঁধে আয় ভাই ছুটে, দেশের হিন্দু মুসলমান, আমরা চাষা নাই রে ভাষা, বাংলা মায়ের হই সন্তান। আমি বন্দি ভারতে মাতা, বন্দি আপন মাতা পিতা, তারপরেতে বন্দি গো আমার ওই শিক্ষাদাতা, তারপরেতে যত শ্রোতা বন্দি আমার মাতাগণ, আমরা চাষা নাই রে ভাষা, বাংলা মায়ের হই সন্তান। মোহাম্মদ দিনের নবী ছিলেন, তারা কিমেল করে গেলেন,
বিবির সনে খাইতেন খানা তারা বসে এক থালি। এসব কথা নয় গো মিথ্যা, লেখা রয়েছে কোরআন। আমরা চাষা নাই রে ভাষা বাংলা মায়ের হই সন্তান। আমরা হিন্দু মুসলমান হই মোরা এক মায়ের সন্তান। একই ভাষায় মাকে ডাকি মোরা, এক সুরে গায়ে গান। অবশেষে কেহ গোরে কেহ দেখুন যায় শ্মশান। আমরা চাষা নাই রে ভাষা বাংলা মায়ের হই সন্তান। যে অনেক সময় আলকাপগুলো দুটো দলে প্রতিযোগিতামূলক পাল্লা হতো, দুটো দলের। এবং আলকাপের যেটা বৈশিষ্ট্য ছিল, আলকাপের যে প্রথম দলের শিল্পীরা এক জায়গায় বসলেন এবং তার চারপাশ ঘিরে থাকতো দর্শক শ্রোতারা, এবং মধ্যে একটু জায়গা ছেড়ে দিয়ে আরেকটা আলকাপ দল সেখানে বসলো, এবং মধ্যে যে জায়গাটা ফাঁকা জায়গাটা থাকলো, এই ফাঁকা জায়গাটায় প্রথম দল যখন উঠছে সে তাদের অনুষ্ঠান শেষ করলো, আবার দ্বিতীয় দল উঠে তাদের অনুষ্ঠান শুরু করলো। এখন এইভাবে রাত 8টা-9টা থেকে শুরু করে পরদিন বেলা 10টা পর্যন্ত বা দুপুরবেলা পর্যন্ত আলকাপের অনুষ্ঠান চলতো আমরা দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে সেই ক্ষেত্রে কবিয়ালির যে ব্যাপারটা ছিল, ওস্তাদে ঠিক কবি গানের মতো লড়াই হতো, এবং সেখানে একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে, যেমন পুরুষ নারী বা হিন্দু মুসলমান, কংগ্রেস কমিউনিস্ট, এইভাবে একটা উদ্যোক্তারা, যে গানের যে আলকাপের যারা উদ্যোক্তা ছিলেন অনুষ্ঠানের, তারা ওইভাবে দুটো বিষয় বেঁধে দেওয়া হতো। বেঁধে দেওয়ার পরে যেমন ছোকরার নাচ গানের যেমন পাল্লা হতো, তেমনি ওস্তাদের ছড়ার মধ্যে দিয়ে পাল্লা হতো দুটো দলে, আবার কবিয়ালি দিয়েও পাল্লা হতো। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, যে এই পাল্লা দিতে গিয়ে অনেক সময় যখন কোনো রকম সমঝোতায় আসা যাচ্ছে না বা সিদ্ধান্তে আসা যাচ্ছে না কোন দল জিতছে, সেখানে যতক্ষণ না সিদ্ধান্তে আসা যাচ্ছে ততক্ষণ কিন্তু পাল্লা চলতো। তো এইভাবেই সিরাজের সঙ্গে ওস্তাদ ঝাঁকসার পাল্লা হচ্ছে ভরাট গ্রামে, এবং সেখানে ওই ধোঁ দিলেন যে আন্তরা দে দড়া ছুটেছে আজ পাগলা ঘোড়া। সৈয়দ মুস্তফা সিরাজকেই পাগলা ঘোড়া হিসেবে গণ্য করলেন। তখন পরবর্তী পাল্লার সময় সৈয়দ মুস্তফা সিরাজ ধোঁ দিলেন যে মরি হাই রে কি আছে কপালে, 100 টাকার বাগান খেলো 5 পয়সা ছাগলে, মরি হাই রে কি আছে কপালে। এবং এইভাবে পাল্লা চলতে চলতে মানে যখন কোনো দলই জয়ী হতে পারছে না, এবং আশ্চর্য ব্যাপার, হঠাৎ ওস্তাদ ঝাঁকসা উঠে পড়লেন এবং জোড়হাতে তিনি বললেন, আমি হার মানলাম। তো সব দর্শক শ্রোতা এবং উদ্যোক্তারা অবাক, কি ব্যাপার, কেন আপনি হার মানছেন কেন, এখনও তো কোনো রকম ফায়সালা হয়নি। তখন উনি বললেন, পাকা দালানে বটের চারা বাড়িছে কেমনে, তোমরা দেখো গো পাকা দালানে বটের চারা বাড়িছে কেমনে। অর্থাৎ সৈয়দ মুস্তফা সিরাজকে বটের চারা হিসেবে গণ্য করে উনি নিজে হার স্বীকার করে নিলেন। এই যে তার উদারতা, এবং অবাক লাগলো সৈয়দ মুস্তফা সিরাজ গিয়ে তাকে প্রণাম করলেন। ঝাঁকসুকে তার ভালোবাসার লোকেরা বলে আলকাপের সম্রাট। সত্যি সত্যি আলকাপ দিয়ে তিনি দিগ্বিজয় করেছিলেন। একদিকে বাংলাদেশ, অন্যদিকে বিহারের কয়লাখনি এলাকা এবং পশ্চিমবঙ্গের সর্বত্র ঝাঁকসুর আলকাপ অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছিল। এর দুটি কারণ ছিল। এক, ঝাঁকসু রঙ্গ, ব্যঙ্গ, হাসি আর অসাধারণ অভিনেতা ছিলেন, অসাধারণ গায়ক ছিলেন, মুখে মুখে গান রচনা করতেন, মুখে মুখে সুর দিতেন, অভিনয়েও অসাধারণ তার সিদ্ধি ছিল, দলের মধ্যে শৃঙ্খলা ছিল, অসাধারণ প্রতিভাবান কয়েকজন ছোকরা এবং কেপে পেয়েছিলেন। এই সব মিলিয়ে তার জীবিতকালেই তিনি কিংবদন্তির নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং তার আলকাপ বড় মেলা উৎসবে একটি আবশ্যিক বিষয়ে পরিণত হয়েছিল। তিনি সর্বোচ্চ এবং তিনি ক্ষয়ের সূচনা। তবে আলকাপ গানের প্রথম স্তর
প্রথম পর্যায় প্রথমে আসরে বাদ্যযন্ত্র পড়ে যায়, তারপর একটা গদ বাজে, তারপর আমাদের নাচিয়াদের একটা বন্দনা হয়, বন্দনার পর একটা নাচিয়াদের খেমটিদের নাচ গান হয়। দুজনাই বসবো গিয়ে শালবনের ওই তলাতে, কলকা ফুলের মালা গেথে ছলকে দিব গলেতে। দুজনাই বসবো গিয়ে শালবনের ওই তলাতে, কলকা ফুলের মালা গেথে ছলকে দিব গলেতে। দুজনাই বসবো দুজনাই বসবো গিয়ে শালবনের ওই তলাতে, কলকা ফুলের মালা গেথে ছলকে দিব গলেতে। তুমি যে আমার গো তুমি তা বুঝো না, তুমি যে আমার, আর তুমি যে আমার গো তুমি তা বুঝো না, তুমি যে, আরে দেখা হয়েছিল নিশিরাতে ও দুই জনাতে। দুজনাই বসবো গিয়ে শালবনের ওই তলাতে, কলকা ফুলের মালা গেথে ছলকে দিব গলেতে। আর তুমি যে আমার গো তুমি তা বুঝো না, তুমি যে আমার, আর তুমি যে আমার গো তুমি তা বুঝো না, তুমি যে আমার, আর দেখা হয়েছিল নিশিরাতে ও দুই জনাতে। দুজনাই বসবো গিয়ে শালবনের ওই তলাতে, কলকা ফুলের মালা গেথে ছলকে দিব গলেতে। দুজনাই বসবো গিয়ে শালবনের ওই তলাতে, কলকা ফুলের মালা গেথে ছলকে দিব গলেতে। ঈশ্বরগুপ্ত খুব সুন্দর করে বলেছিলেন, এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। এই রঙ্গ কিন্তু প্রহসনের রঙ্গ, শুধু মজা নয়, একটা প্রতিবাদ আমাদের জীবনের সঙ্গে, আমাদের অস্তিত্বের সঙ্গে এটা বচে রয়েছে। এই আলকাপের যে ফর্ম, বা আমি যেটাকে বলতে চাই সোশ্যাল স্যাটায়ার বা সোশ্যাল প্রোটেস্ট, এই ধারাটা মাটিতে, মাটির গভীরে বীজের মতো লুকিয়ে আছে, লুকিয়ে এখনও আছে। এরা কেউ কেউ লালন পালন করছেন। মনে হয় আমাদের জনজীবনের যে প্রতিবাদ, জনজীবনের যে ব্যঙ্গপ্রিয়তা, এত ভঙ্গের মধ্যেও যে রঙ্গের প্রতি আসক্তি, এই আর্ট ফর্ম, এটাই বোধহয় আলকাপ। আলকাপ বলতে বোঝায় একটা অদ্ভুত ধরনের এর একটা মায়াজগৎ সৃষ্টি করতে পারত, এই কারণে যে এখানে মেয়েদের নেওয়া হতো না। একটি ছেলেকে তার ভালো কণ্ঠস্বর এবং নাচবার ক্ষমতা আছে কি না বিচার করে নিয়ে ওই 10-12 বছর বয়স থেকে তাকে ঠিক মেয়ে করে তোলা হতো। আর এর সঙ্গে ছিল যে কমেডিয়ান, একজন কমেডিয়ান, মানে কোথাও সঙাল বলা হতো, কোথাও কূপে বলা হতো, কাপ দেয় যেহেতু। তো এরা দুজন ছিল মূল চরিত্র। এছাড়া ওই ছোট ছোট পালা যে যে বেশে আছে সেই বেশে আসরে উঠে দাঁড়িয়ে নাম ঘোষণা করলেই তার প্রবেশ ঘটত। যেমন একজন আলকাপের 8-9 জন 10 জন লোকের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে ঘোষণা করলো যে আমি রাজা বিক্রমাদিত্য, আমি আজকে ইয়ের সঙ্গে, আমার স্ত্রী ভোজরাজের কন্যা ভানুমতির সঙ্গে কথা বলতে চাই। বলে সে একটা টেলিফোনের ভঙ্গি করে টেলিফোনে কথা বলছে যেন, এই ধরনের। অর্থাৎ মূলত ব্যাপারটা ঘটতো সিনেমার একেবারে পুরো সিনেমার ভঙ্গিতে। এটা ওরা আলকাপের লোকেরা বুঝতে পারতো না, কিন্তু আমি যেহেতু বহিরাগত ছিলাম, আমার চোখে ওটা চিত্রনাট্য এবং এমনকি মানে কি বলে কাট, জাম্প কাট, ফেড ইন ফেড আউট, এই সমস্ত ব্যবহার হতো। আসরের ভেতর থেকে একটা লোক একটা কথা বললো, দলের একটা লোক গিয়ে আবার এখান থেকে উঠে একটা লোক কথা বললো, এই কাট জাম্প কাট, এরকম আর কি। এই বিভিন্ন প্রক্রিয়ায় সিনেমার মতো এটা অভিনীত হতো এবং কোনো পোশাক পরিচ্ছেদ কিছু হতো না। শুধু মেয়ে যে নাচিয়ে ছোকরা থাকতো একটি বা দুটি, তারাই ওই মেয়েদের পোশাক পরতো
এবং মুখে কোনো পেইন্ট করতে হতো না, সামান্য একটু পাউডার এবং বুলিয়ে দিলেই হতো। আর এর মধ্যে থাকতেন ওস্তাদ তিনি মূল চরিত্র করতেন। নাটকের অভিনেতাদের কোনো লিখিত নাটক ছিল না, তাদেরকে একটা ঘটনা বলে দেওয়া হতো, সেই ঘটনাটাই প্রত্যেকের চরিত্র অভিনয় করে যেত। যদি দেখতো ওস্তাদ লক্ষ্য রাখতেন যদি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, নাটক চলে যাচ্ছে অন্যদিকে, তিনি উঠে রাস সম্বরণ করে নিতেন। অনেক সময় অভাবিত ঘটনা ঘটতো। আমি আমার দলে একবার একটা মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের সেটাকে আল কাপের কাপে পরিণত করেছিলাম। ঘটনাটা বলে